হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো চলো আজকে আমরা জেনার ডায়োড স্টার্ট করছি। ওকে, সো তোমাদের আমি ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল বলেছি। সো আজকে আমরা দেখব জেনার ডায়োড। ওকে, তাহলে ভালো করে একটা জিনিস বোঝো যে জেনার ডায়োড আর ডায়োডের মধ্যে ডিফারেন্স কী। সবার আগে এটা আমাদের জানতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনার ডায়োড অ্যান্ড ডায়োড। দেখো, জেনার ডায়োড আর ডায়োড আমি বলবো সেম জিনিস। কেন? কারণ একটা ডায়োডকে, এটা একটা ডায়োড আছে, একটা ডায়োডকে যদি আমরা রিভার্সে কন্ডাক্ট করাই, দিস ইজ কল জেনার ডায়োড। বাস, তার মানে একটা ডায়োডকে যদি আমরা রিভার্সে কন্ডাক্ট করাই, দিস ইজ কল জেনার ডায়োড। তার মানে ভালো করে বোঝো, ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কী আছে, এটা দিস ইজ দ্য রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড। তাহলে এটা নিয়েই আমরা আলোচনা করব আজকে। ওকে, তাহলে জেনার ডায়োড আলটিমেট কিছুই নয়, একটা ডায়োডকে আমরা রিভার্সে কন্ডাক্ট করব। কিন্তু নর্মালি যদি কোনো একটা ডায়োডের মধ্যে জেনারের কনফিগারেশন করা না থাকে, তাহলে কি প্রবলেম হয়, যখন রিভার্সে আমরা ভোল্টেজ বাড়াতে থাকি কি হয়, ডায়োডটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি জেনারের কনফিগারেশন করা থাকে, তাহলে সে কিন্তু সেই ভোল্টেজটা নিতে পারে। ক্লিয়ার? চলো এবার দেখো, তাহলে এটাকে আমরা কি বলি, এই যে এটাকে এই জায়গাটাকে কি বলি, তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, তাহলে এটা কি করে ফ্লো হচ্ছে, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা এই জায়গাটা বুঝতে হবে। এটা পি টাইপ, এটা এন টাইপ। যখন আমরা রিভার্স বায়াসে কানেক্ট করব, মানে পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ, যখন আমরা রিভার্স বায়াসকে কানেক্ট করব, তখন কি হবে, এই ডিপ্লেশন লেয়ারটা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, দুদিকেই আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? বাট ভালো করে বোঝো, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই পিতে তখন মাইনরিটি ক্যারিয়ার কে থাকবে? হু ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার? পিতে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে দুটো আমি ইলেকট্রন দেখাচ্ছি, তিনটে। আর এন এর মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হোল। এবার এই মাইনরিটি ক্যারিয়ারগুলোর কাছে রিভার্স বায়াসটা কি? এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, অনলি ফর মাইনরিটি ক্যারিয়ার। তাহলে মাইনরিটি ক্যারিয়ার, এবার তাহলে এই যে ইলেকট্রনগুলো এই হোলের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে, একটা সামথিং লিকেজ কারেন্ট ফ্লো করবে, সেটাকে লিকেজ কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতে পারি। ক্লিয়ার? তার জন্য আমরা যখন রিভার্সে ভোল্টেজটা বাড়াবো, এই ছোট্ট একটা কারেন্ট পাবো। দেখো কত ছোট, এই যে, বুঝতে পারছো, এই এরিয়াটুকু পাবো। তাহলে এটা আমাদের ভোল্টেজ, এখানে লিখছি, এটা আমাদের রিভার্স ভোল্টেজ, দিস ইজ দ্য রিভার্স কারেন্ট। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা কিছুটা রিভার্স ভোল্টেজ, কিছুটা লিকেজ কারেন্ট পেয়েছি এখানে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। যখন ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, কতটা ভোল্টেজ বাড়িয়েছি, অনেকটা। এবার এই পয়েন্টে এসে এখানে ব্রেকডাউন হয়ে যাবে। কি হয়ে যাবে এই পয়েন্টে? ব্রেকডাউন। এখানে কি হয়ে যাচ্ছে? ব্রেকডাউন। তাহলে কেন ব্রেকডাউন হচ্ছে এটা কি জানো তোমরা? এখানে এই ইনস্ট্যান্টে এসে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখান থেকে এখানে ফ্লো করে যাবে। বুঝতে পারছো তো? হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট কেন ফ্লো করবে? তাহলে লিকেজ কারেন্ট কি? মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে ইলেকট্রনের ফ্লো, দিস ইজ কল লিকেজ কারেন্ট। আর এই পজিশনে এসে ব্রেকডাউন হয়ে যাবে, তার মানে একটা টাইমে এসে প্রচুর পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো করে যাবে, কন্ডাক্ট করে যাবে। তাহলে আলটিমেট কি হচ্ছে, দেখো ভালো করে বোঝো, যখন আমরা রিভার্স কারেন্টটা বাড়াচ্ছি, রিভার্সে ভোল্টেজটাকে বাড়াচ্ছি, ভোল্টেজটাকে যখন বাড়াচ্ছি, রিভার্স ভোল্টেজ ভিআর, একটা সময় গিয়ে এই যে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে পুরোটা ভরে যাবে তো। তারপরে কি হবে? তারপরে ব্রেকডাউন হবে। সো এই যে এখানে ভোল্টেজ বাড়তে ধরো এই পয়েন্টে এসে এটা পুরোটা ভর্তি হয়ে গেছে, তারপরে ব্রেকডাউন। এবার এই ব্রেকডাউনের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে দুটো এফেক্ট, প্রসেস তো নয়, দুটো এফেক্ট। একটা হচ্ছে জেনার এফেক্ট, আর একটা হচ্ছে অ্যাভালান্স এফেক্ট। একটা কি জেনার এফেক্ট, আর একটা হচ্ছে অ্যাভালান্স এফেক্ট। চলো আমরা দুটোই দেখব।
এবার ভালো করে বোঝো, যখন জেনার এফেক্টের জন্য এবার আমরা কি দেখব, জেনার এফেক্ট। তাহলে জেনার এফেক্টের জন্য জেনার এফেক্টের ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইম্পিউরিটি মোর ইম্পিউরিটি। তার মানে কোনো একটা ডায়োডে আমরা যদি ইম্পিউরিটি বেশি রাখি তাহলে জেনার এফেক্ট হবে, মানে জেনার ব্রেকডাউন হবে। যে ব্রেকডাউনটা হবে দিস ইজ কল জেনার ব্রেকডাউন। আর যদি ভালো করে বোঝো, যদি মোর ইম্পিউরিটি থাকে তাহলে ডিপ্লেশন লেয়ার কি হয়, লেস ডিপ্লেশন লেয়ার। হোয়াই লেস ডিপ্লেশন লেয়ার? কোথাও যদি আমরা ইম্পিউরিটি বেশি মিশিয়ে দিই, কোনো একটা এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা যদি ইম্পিউরিটি বেশি মিশিয়ে দিই তাহলে ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলের সংখ্যাটা বেড়ে যাবে। যদি ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলের সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে, ডিপ্লেশন লেয়ারটা কি হবে, ন্যারো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে যাবে, দেখো আমি যদি এখানে ইম্পিউরিটি বাড়িয়ে দেই তার মানে এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি, এখানে ফ্রি হোলের সংখ্যা বেশি, তাহলে আলটিমেট এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আগের তুলনায় ছোট হয়ে যাবে। ধরো প্রথমে এরকম ছিল, তাহলে এটা ছোট হয়ে যাবে। কেন ছোট হচ্ছে, কারণ ফ্রি ইলেকট্রন বেশি থাকলে কোভ্যালেন্ট বন্ডকেও খুব ইজিলি ব্রেক করবে। এখানে যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়েছে, কি করে তৈরি হয় ডিপ্লেশন লেয়ার কি করে তৈরি হয়, এখানকার ইলেকট্রনগুলো এখানকার হোলে চলে যায়, এখানে হোলে চলে যায়, দিয়ে এখানে ইলেকট্রনের কি হয়, ঘাটতি দেখা দেয়। ইলেকট্রনের ঘাটতি হলে কি হবে, পজিটিভ আয়নে পরিণত হবে। আর এখানে কি ইলেকট্রন বেশি হয়ে যায়, তার মানে এটা কি নেগেটিভ আয়নে পরিণত হয়। সো আলটিমেট কি হয়, দেখো এটা হোল, এটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখানে এসে এটাকে ও কি করে, হোল আর ইলেকট্রনের একটা পেয়ার তৈরি হয়, ক্লিয়ার? এবার হোল আর ইলেকট্রনের যে পেয়ার, এবার এখানে যদি ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল বেশি থাকে তাহলে কি করবে, এই পেয়ারটাকে ব্রেক করবে। তার জন্য এই ডিপ্লেশন লেয়ারটা কি কমতে থাকে। বোঝা গেল, ডিপ্লেশন লেয়ারটা কমে যায়। তাহলে সবসময় মনে রাখবে, ইম্পিউরিটি বাড়ালে ডিপ্লেশন লেয়ার কমে যায়। ইম্পিউরিটি যদি কম থাকে, একদম লেস ইম্পিউরিটি, ডিপ্লেশন লেয়ার বেশি হয়। এবার আমরা ফার্স্ট কেস দেখব, জেনার এফেক্ট হোয়েন দ্য ইম্পিউরিটি ইজ মোর। তাহলে ইম্পিউরিটি যদি বেশি থাকে তাহলে কি এই ডিপ্লেশন লেয়ারটা কমে যায়। এবার এই ডিপ্লেশন লেয়ারটা কমে কতটা হয়, খুব কম, ধরে নিলাম সেটা কমে হয়তো 10 × 10 অ্যামস্ট্রং। তার মানে অ্যামস্ট্রং আমরা কীভাবে লিখি, এইভাবে এ ডট। তাহলে এটা যদি 10 অ্যামস্ট্রং হয়, আমার কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, এটা যদি 10 অ্যামস্ট্রং হয়, এবার আমি কি করেছি, এখানে এটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, তাহলে এটাকে আমি এন দিচ্ছি, NP, ওকে। তাহলে এন এর সাথে আমাকে রিভার্স বায়াস করতে হবে, তাহলে এন এর সাথে পজিটিভ টার্মিনাল, পি এর সাথে নেগেটিভ টার্মিনাল, পজিটিভ নেগেটিভ। এবার আমি যখন এখান থেকে ভোল্টেজ বাড়াবো, এই জায়গাটায় রিভার্স ভোল্টেজ VR, আমি যখন রিভার্স ভোল্টেজটাকে ইনক্রিজ করব তখন কি হবে, যখন আমি রিভার্স ভোল্টেজটাকে ইনক্রিজ করব, ধরে নিলাম আমি এটা 2 ভোল্ট দিয়েছি, ভালো করে বোঝো। যদি আমি এটা 2 ভোল্ট দিই আর এটা যদি ডিপ্লেশন লেয়ারটা যদি 10 অ্যামস্ট্রং হয়, আমরা একটা রিলেশন জানি, ভোল্টেজ ইকুয়ালস টু E ইন্টু ডি। তাহলে এই ইটা কি জানো তোমরা, ডিটা কি ডিপ্লেশন লেয়ার, তাহলে এই ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা উইথ অফ দ্য ডিপ্লেশন লেয়ার, এটা উইথ অফ দ্য ডিপ্লেশন লেয়ার, আর ইটা কি ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল?
এবার এবার এই ভ্যালুগুলো বসাও। ধরো আমি এখানে 2 ভোল্ট দিয়েছি, 2 ভোল্ট মানে কিন্তু অনেক, একটা ডায়োডের জন্য 2 ভোল্ট মানে সাফিসিয়েন্ট। কারণ দেখেছো তোমরা সিলিকন ডায়োড 0.7 নিয়ে কিন্তু ও ফরওয়ার্ড বায়াসে কন্ডাক্ট করে যায়। সো এবার এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, ইন্টু ডি হচ্ছে 10 × 10⁻⁻10, কারণ অ্যামস্ট্রংকে যদি আমরা লিখি তাহলে 10 × 10⁻10 হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু কী হচ্ছে 2/10 × 10⁻−10। তাহলে এটা কি আসছে, সরি এটা মাইনাস থাকবে না, 10⁻10 হয়ে যাবে। তাহলে এটা কত হলো, এটা যদি একটা 10 এখানে কেটে যায় তার মানে 2 × 10⁻9। ভালো করে দেখো, আমি এখানে 2 ভোল্ট দিয়েছি আর এখানে ইলেকট্রিক ফিল্ড কি পরিমাণ তৈরি হয়েছে বুঝতে পারছো? এটাকে ইলেকট্রিক ফিল্ডের একক কি, ভোল্ট পার মিটার। পার মিটারে কত ভোল্ট, তার মানে ইলেকট্রিক ফিল্ড একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এই যে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, এটা খুব ইজিলি কিন্তু এর ডিপ্লেশন লেয়ারটাকে ব্রেক করে দেবে এবং কন্ডাক্ট করিয়ে দেবে কারেন্টটাকে। বোঝা গেল? যখনই এই ফিল্ডটা তৈরি হয়ে যাবে খুব ইজিলি এই ডিপ্লেশন লেয়ারটা এতটাই ছোট যে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিপ্লেশন লেয়ারের কিন্তু একটা সম্পর্ক এখানে আসলো যে V/E ইকুয়ালস টু ডি। তাহলে এটা বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমবে, তার মানে যত আমরা ডিপ্লেশন লেয়ার বাড়াবো তত ইলেকট্রিক ফিল্ড কমবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা একটা মোর ইম্পিউরিটির একটা ডায়োড নিয়েছি যেখানে ইম্পিউরিটি হাই হলে ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে কমবে। এবার যদি লো ডিপ্লেশন লেয়ার হয়, আমরা এবার যখনই ভোল্টেজ দেব রিভার্স ভোল্টেজ, এখানে একটা হিউজ, দেখো রিভার্স ভোল্টেজ দিলে আলটিমেট কি হয়, এখানে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে, কিন্তু ডিপ্লেশন লেয়ারের সাথে তো একটা ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আছে। এই রিলেশনটা ডিউ টু দিস রিলেশন কি হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ডিউ টু ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু এই ডিপ্লেশন লেয়ারের যে ইলেকট্রিক ফিল্ড ওটা এটার থেকে অনেক বেশি, তার জন্য খুব ইজিলি একে কিন্তু ব্রেক করে দিচ্ছে। বোঝা গেল? খুব ইজিলি ব্রেক করে দিচ্ছে, ব্যাস কন্ডাক্ট হয়ে গেল। দিস ইজ আ জেনার এফেক্ট। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কি করে জেনার এফেক্ট হয়। চলো এবার আমরা নেক্সট দেখব অ্যাভালান্স এফেক্ট। অ্যাভালান্স এফেক্ট দেখো, সো হোয়াট ইজ অ্যাভালান্স এফেক্ট? অ্যাভালান্স এফেক্ট দেখার জন্য আমাদের সবার আগে কন্ডিশন হচ্ছে, আমরা যদি ইম্পিউরিটি লেস করি, তাহলে কন্ডিশন হচ্ছে ইম্পিউরিটি লেস। তাহলে লেস ইম্পিউরিটি হলে ডিপ্লেশন লেয়ার কি হবে, ইনক্রিজ করবে। এটা লেস, ডিপ্লেশন লেয়ার বাড়বে। যদি ডিপ্লেশন লেয়ার বেড়ে যায়, এখানে ভালো করে বোঝো, এটা এন এটা পি, তাহলে যদি ডিপ্লেশন লেয়ার কী হবে, বেড়ে যাচ্ছে, তার মানে আগে এটা ছিল এখন এটা হলো। এবার আমি কি করলাম, তারপরে আমি কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছি, তাহলে এন এর সাথে রিভার্স বায়াস, এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ। বোঝা গেল? এবার আমি যদি এখানে ভোল্টেজ বাড়াই, এই ডিপ্লেশন লেয়ারটা কী হতে থাকবে, বাড়তে থাকবে। এই ডিপ্লেশন লেয়ারটা বাড়তে একটা সময় অনেকটা বড় হয়ে যাবে। সো যখন এই ডিপ্লেশন লেয়ারটা বড় হচ্ছে, ভালো করে বোঝো, যখন এই ডিপ্লেশন লেয়ারটা বড় হচ্ছে, এবার এখানে এই এনের মধ্যে কি থাকে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল, ধরো একটা হোল আছে। এখানে পি এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল,
মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, ধরে নাও একটা ইলেকট্রন আছে, তাহলে যখন আমি রিভার্স বায়াস দিচ্ছি তখন এখান থেকে কি ভোল্টেজটাকে তো আমাকে অনেকটা বাড়াতে হয়, কারণ ফরওয়ার্ডে কিন্তু আমাদের খুব কম ভোল্টেজে কন্ডাক্ট হয়ে যায়, কিন্তু রিভার্সে আমাকে ভোল্টেজটা অনেকটা বাড়াতে হয়, প্রায় নর্মালি 2 to 6 ভোল্ট, নর্মালি 2 থেকে 6, যেখানে 0.7 কন্ডাক্ট হয়ে যায় সেখানে 2 থেকে 3 মানে অনেক। সো এবার দেখো যখন আমি এখানে ভোল্টেজটা বাড়াচ্ছি, এই মাইনরিটি ক্যারিয়ারগুলো এদের কাছে তো এটা কি ফরওয়ার্ড বায়াস, এই মাইনরিটি ক্যারিয়ারের কাছে কি এটা ফরওয়ার্ড বায়াস, এটা প্লাস এটা মাইনাস, মাইনরিটি ক্যারিয়ারের কাছে এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে তখন এই ইলেকট্রনটা কি করবে, এখানে আসার চেষ্টা করবে। এবার এই ইলেকট্রনটা এখানে আসার চেষ্টা করবে, এবং যখন আমি দেখো গ্রাফটা দেখো, এটা ধরো অ্যাভালান্স এফেক্ট, মানে অ্যাভালান্স ব্রেকডাউন হচ্ছে, আমি ভোল্টেজটা বাড়াচ্ছি, ব্রেকডাউন এখনও হয়নি। ধরো এই পজিশনে আসার পর এই এতটাই এনার্জেটিক হয়ে গেছে, এই মাইনরিটি ক্যারিয়ারটা কি এতটাই এনার্জেটিক হয়ে গেছে, ও কিন্তু এই ডিপ্লেশন লেয়ারের ভিতরে এন্টার করে দিয়েছে। যখনই এই ডিপ্লেশন লেয়ারের ভিতরে এন্টার করে যাবে, এ কি করবে, এ প্রচুর এনার্জেটিক, বিকজ এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছে, মাইনরিটি ক্যারিয়ারটা প্রচুর এনার্জি গেন করে ফেলেছে, এনার্জেটিক। তাহলে এর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কি হবে, এক্সিলারেট করে যাবে, কি করবে, এক্সিলারেট করে যাবে। তাহলে একবার যদি এক্সিলারেট করে যায়, তাহলে এখানে যে ইমোবাইল আয়নগুলো আছে, পজিটিভ আয়ন আর কি আছে নেগেটিভ আয়ন, তাহলে এদের বন্ডটাকে ব্রেক করতে স্টার্ট করবে। এদের বন্ডগুলো কি করে তৈরি হয়েছে, ইলেকট্রন যখন হোলে চলে গেছে তখন এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে এখানে পজিটিভ আয়ন তৈরি হয়েছে, এখানে ইলেকট্রন এন্টার করেছে মানে নেগেটিভ আয়ন। এবার এই আয়নের যে বন্ড তৈরি হয়েছে, ইলেকট্রন হোলের যে বন্ড, এই যে মাইনরিটি ক্যারিয়ার এনার্জেটিক হওয়ার জন্য এই বন্ডটাকে কি করবে, ব্রেক করে দেবে। ভালো করে আরেকবার বোঝো, হ্যাঁ, যখন আমরা এখানে রিভার্স বায়াস ভোল্টেজটাকে বাড়াচ্ছি, ডিপ্লেশন লেয়ারটা বাড়ছে। এবার ডিপ্লেশন লেয়ারটা এই পর্যন্ত বেড়ে, আমরা ধরলাম যে এই পর্যন্ত বেড়েছে, এবার এই পর্যন্ত ধরে নিলাম 2 ভোল্ট, আর ও ব্রেকডাউন হবে ধরে নাও যে 2.3 ভোল্টে, 2.3 ভোল্টে। তার মানে যখন 2 ভোল্টে গেছে, এই যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে দুদিকে, মাইনরিটি ক্যারিয়ারের কাছে কি এটা তো তখন ফরওয়ার্ড বায়াস। এবার এই মাইনরিটি ক্যারিয়ারগুলো ওই সময় কি হচ্ছে, প্রচুর এনার্জেটিক হচ্ছে। এবার এনার্জেটিক হয়ে ও কী করবে, ও মাইনরিটি ক্যারিয়ার তো এইদিকে যাওয়ার চেষ্টা করবে, ইলেকট্রন এইদিকে আসার চেষ্টা করবে, আর এই হোল কী করবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এবার ইলেকট্রন যখন এই ডিপ্লেশন লেয়ারের ভেতরে ঢুকবে, অলরেডি কি এ এনার্জেটিক, যখনই ঢুকে যাবে এ কী করে যাবে, এক্সিলারেট করে যাবে, এক্সিলারেট করে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে। তো হুইজ দ্য কোভ্যালেন্ট বন্ড, এই যে আয়নগুলো তৈরি হয়েছে, এই আয়নগুলো তো কোভ্যালেন্ট বন্ড। আয়নগুলো কী করে তৈরি হয়, যখন একটা ইলেকট্রন একটা হোলের মধ্যে আসে তখন এই আয়নগুলো তৈরি হয়। তাহলে তার মানে কি, ইলেকট্রন আর হোলের যে বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ওটাকে ব্রেক করবে। এবার একবার যদি একটা ব্রেক হয়ে যায়, তারপরে এখানে এতটা এনার্জি দেওয়া আছে, এটা এনার্জেটিকে কী করবে, ভেতরে র্যাপিড স্পিডে পুরো ডিপ্লেশন লেয়ারটাকে, এটা অনেকটা বড় কিন্তু এর মধ্যে এতটাই এনার্জি আছে, পুরো স্পিডে ওই ডিপ্লেশন লেয়ারটাকে পুরো ব্রেক করে দেবে। বোঝা গেল, ফুল স্পিডে। সো অ্যাট দিস টাইম ধরো 2.3 ভোল্ট এত স্পিডে ব্রেক করবে যে 2.3 ভোল্টে আমরা একটা স্ট্রেট কার্ভ পাবো, এর সাথে কোনো স্লোপ নেই, একদম স্ট্রেট লাইন। ওকে, একদম স্ট্রেট লাইন, খুব স্পিডে ইনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করে যাবে। বোঝা গেল, দেখো এই পর্যন্ত আস্তে 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 আসছে, এখানে একদম হট করে পুরোটা বেড়ে গেল, মানে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখান থেকে। তার মানে ওই সময় কী হলো, এটা শর্ট সার্কিটেড পাথ তৈরি হয়ে গেল, ফুল কারেন্ট এখান থেকে ফ্লো হয়ে যাচ্ছে। স্লোপ যদি না থাকে কোনো লসেস নেই, যদি স্লোপ না থাকে কোনো লসেস নেই। বোঝা গেল, দিস ইজ এ অ্যাভালান্স এফেক্ট। এইভাবেই কিন্তু আমাদের জেনার ডায়োড ব্রেকডাউন হয়। সো তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে, কোথাও কোনো যদি ডাউট থাকে, তোমরা আমাকে নিচে কমেন্ট অবশ্যই করবে। আর যদি আমার ক্লাস ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবে কিন্তু, ঠিক আছে। সো আজকে আমি তোমাদের কি দেখালাম, কি করে জেনার ডায়োড ব্রেকডাউন হচ্ছে। এবার নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে জেনার ডায়োড দিয়ে আমরা কি করি, জেনার ডায়োড দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি
ভালো করে বোঝো, জেনার ডায়োড দিয়ে আমরা ভোল্টেজ রেগুলেটর বানাই। কি বানাই? ভোল্টেজ রেগুলেটর। কারণ কি, জেনার ডায়োডের অ্যাক্রসে যদি আমরা কোনো লোড কানেক্ট করে দেই, জেনার ডায়োড অলওয়েজ কনস্ট্যান্ট ভোল্টেজ দেয়। কি দেয়? কনস্ট্যান্ট ভোল্টেজ আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে? বা ভোল্টেজ স্টেবিলাইজার বলতে পারো, স্টেবল ভোল্টেজ দেয়, ঠিক আছে? কারণ দেখো, এটা কি, এটা আমাদের কি, এটা ভোল্টেজ, এটা কারেন্ট। তাহলে ভালো করে বোঝো, আমি যতই কারেন্টটা বাড়াই না কেন, কারেন্ট তো ওইভাবে আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে যতই বাড়াও, আলটিমেট এই জায়গাটা তো ফিক্সড। সো এটা কি, এই উইথটা কি, এটাই তো ভোল্টেজ। তার মানে কারেন্ট তুমি যতই বাড়াও, ভোল্টেজ কি ফিক্সড। আমার কথাটা কি বোঝা গেল? কারেন্ট তুমি যতই বাড়াও, ভোল্টেজ ফিক্সড। এই উইথটা কোনোদিনও বাড়বে না, কমবে না, কারণ এখানে কি স্লোপ নেই, নো লসেস, শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখব জেনার ডায়োডকে আমরা কি করে ভোল্টেজ হিসাবে কাজে লাগাতে পারি, ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে। দেখে নাও, সার্কিট ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে। সার্কিট ডায়াগ্রামটা দেখো, তাহলে জেনার অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর সেটাও কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের লোড রেজিস্ট্যান্স আর এটা সিরিজ রেজিস্ট্যান্স। ওকে, আমি এখান থেকে সাপ্লাই দিয়েছি, ওকে, বা এটাকে আমাদের বলতে পারো ইনপুট টার্মিনাল। ওকে, এবার এখানে যে ভোল্টেজটা পাবো এটা আউটপুট ভোল্টেজ, এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি এটা ইনপুট। তাহলে ভালো করে ভাবো, এই জেনারটা কি হয়, অলওয়েজ রিভার্স বায়াসে কানেক্ট হবে। তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে জেনারের এটা কি, নেগেটিভ, এটা পজিটিভ, তো অলওয়েজ রিভার্স বায়াসে কানেক্ট হয় জেনার। এবার এই জেনার ডায়োডটা আমি লাগিয়েছি যে ও 2.3 ভোল্টে ও কন্ডাক্ট করবে। কততে কন্ডাক্ট করবে? 2.3 ভোল্ট। এবার যখনই আমি সাপ্লাই এখানে বাড়াতে 2.3 ভোল্ট পার করে দিলাম, 2.3 ভোল্ট হলো, তখনই কী করলো, কন্ডাক্ট করে গেল, জেনারটা কন্ডাক্ট করে গেল। এবার জেনার কন্ডাক্ট করার পরে আমি যদি জেনারের অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে তার অ্যাক্রসে যদি আমি ভোল্টেজটাকে ক্যালকুলেট করি, তাহলে প্যারালালে আমরা কী পাবো? অলওয়েজ 2.3 ভোল্ট। কারণ তুমি এখান থেকে তুমি সাপ্লাইয়ে ভোল্টেজ যতই বাড়াও না কেন, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে আলটিমেট কারেন্ট এইভাবে ফ্লো হয়ে যাবে। এই জায়গাটা তো ফিক্সড। তার মানে এর অ্যাক্রসে আমি অলওয়েজ 2.3 ভোল্ট পাবো। ধরে নাও আমি এমন একটা জেনার ডায়োড নিয়েছি যার রিভার্স ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। তার মানে হচ্ছে আমি বাজারে গিয়ে বললাম যে দাদা আমাকে একটা 100 ভোল্টের জেনার ডায়োড দিন। তার মানে হচ্ছে আমি যদি এইভাবে একটা জেনারকে কানেক্ট করি, তাহলে এর অ্যাক্রসে আমি অল টাইম 100 ভোল্ট পাবো। এই জেনার ডায়োডের অ্যাক্রসে আমি কি পাবো? অল টাইম 100 ভোল্ট। কারেন্ট তুমি যাই বাড়াও, ভোল্টেজ যাই বাড়াও, অল টাইম 100 ভোল্ট পাবো। কেন পাচ্ছি? তার এটা প্রুফ। এবার তোমাদের যদি ম্যাথামেটিক্যাল কোনো প্রুফ লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি করে হচ্ছে এটা। তুমি এবার তাহলে কি করে হচ্ছে দেখো, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। এই লুপটায় আমি কেভিএল অ্যাপ্লাই করছি। ওকে, তার মানে এই ডাইরেকশনে। তাহলে আমি যেভাবে কেভিএল নেই, প্রথম কেভিএল -VI, আমি মাইনাস থেকে স্টার্ট করি। ওকে, -VI, কারেন্ট যেখানে এন্টার করে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাস আর ইন্টু এখানে একটা সাপ্লাই, একটা আই থাকবে, কারেন্ট থাকবে, প্লাস দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ নাও, ব্যাপার একই। তুমি আলটিমেট কেভিএলে আমরা কি করি, এখানকার ভোল্টেজ, তাহলে আমি আউটার লুপটাও নিতে পারি, এই লুপটাও জেনারেল অ্যাক্রসে ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ ব্যাপার তো সেম। তার মানে V0 = 0। ভালো করে বুঝলে তো? জেনারেল অ্যাক্রসে যা ভোল্টেজ হবে এর এখানেও সেম ভোল্টেজ হবে, কারণ প্যারালালে কী থাকে, ভোল্টেজ সেম থাকে। তাহলে এই জেনারেল অ্যাক্রসে ভোল্টেজকে যদি V0 ধরি, আর এর অ্যাক্রসে ভোল্টেজটাও কী হবে? V0। তাহলে এই হচ্ছে তার ইকুয়েশান। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ভালো করে বোঝো। আউটপুট ভোল্টেজ = ইনপুট ভোল্টেজ -R × I।
এটা লেখা যায় তো। এবার আমি তোমাকে বললাম যে আমরা আউটপুটে কী পাবো, অলওয়েজ ভোল্টেজটা কনস্ট্যান্ট, তার মানে আউটপুট ভোল্টেজটা 100 আমি ফিক্সড করে দিলাম। ওকে, এবার আমি কি করছি, ইনপুট ভোল্টেজটাকে বাড়িয়ে দিলাম। ইনপুট ভোল্টেজটা আমাদের বাড়িতে কত আসে, ধরে নিলাম 200 আসে, আমাদের বাড়িতে 220 আসে, তো আমি ধরে নিলাম 200 ধরে নিলাম 200 আসে। তাহলে আমার চাই আউটপুটে 100 ভোল্ট, আমাদের বাড়িতে আসা হচ্ছে 200 ভোল্ট। তাহলে বাকি 100 ভোল্ট কোথায় ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। কি করে ড্রপ হবে, দেখো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? ধরে নিলাম 10 ওহম, কারণ এই রেজিস্ট্যান্স তো কোনোদিনও ভ্যারিয়েবল হতে পারে না, এটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু। আই থিঙ্ক তোমরা জানো যে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে রেজিস্ট্যান্স 10 অলওয়েজ। তাহলে সেই হিসেবে কারেন্টটা ভ্যারি করবে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ঠিক আছে? তাহলে কারেন্ট কত হবে, 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 × 10 100, 200 থেকে 200 - 100 = 100। তার মানে আমরা কি পেলাম, 100 ভোল্ট। এবার দেখো এটাকে আমি এইভাবে লিখছি, হ্যাঁ এইখানে লিখছি। তাহলে আলটিমেট আমরা 100 পেলাম। এবার কোনো কারণে এখানে ভোল্টেজটা, আমার সাপ্লাইয়ে ভোল্টেজটা বেড়ে গেল, হাই ভোল্টেজ চলে এসছে। বলে অনেকে কত আসতে পারে হাই ভোল্টেজ, 300 চলে এসছে, ধরো 300 ভোল্ট। তাহলে আমার আউটপুটে দরকার হচ্ছে 100, তাহলে বাকি 200 কোথায় ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ও ড্রপ করিয়ে দেবে। ওর ভ্যালু 10, ও এখানে 20 অ্যাম্পিয়ার কারেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে, তাহলে এখানে কত 200, 300 থেকে 200 গেলে 100। তার মানে যখন আমি ভোল্টেজটাকে বাড়াচ্ছি আমার কারেন্টটাও কিন্তু বাড়ছে। এখানে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে। এবার কারেন্টটা বেড়ে গেলে এখানে কি I × R, মানে কি ভোল্টেজ ড্রপ হবে এর অ্যাক্রসে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কী হয়, ভোল্টেজ ড্রপ হয়, পাওয়ার ড্রপ হয়। তাহলে এর অ্যাক্রসে এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। এবার কোনো কারণে লো ভোল্টেজ চলে আসলো, দেখো আমি কিন্তু অল টাইম 100 ভোল্ট পাচ্ছি, হ্যাঁ লো ভোল্টেজ ধরে নাও 150 চলে আসলো, 150। তাহলে কি হবে, কারেন্ট তো আমার ফিক্সড, রেজিস্ট্যান্স তো আমার ফিক্সড, তাহলে তখন কারেন্টও কমে যাবে। তাহলে কত, 5 × 10 = 50, 150 থেকে 50 গেলে 100। তার মানে ভোল্টেজ এখানে বাড়ুক কমুক আমি কি পাচ্ছি, অল টাইম সেম ভোল্টেজ পাচ্ছি। দিস ইজ আ ভোল্টেজ রেগুলেশন অর ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কিন্তু আমরা এইভাবেই জেনার ডায়োডকে কাজে লাগাই। তাহলে আমরা এখানেও গ্রাফেও দেখতে পাচ্ছি যতই কারেন্ট বাড়ুক না কেন এই যে ভোল্টেজের উইথটা এটা কিন্তু অলওয়েজ ফিক্সড। তার মানে যদি আমি এখানে 2.3 না লিখে 100 লিখি, তার মানে 100 ভোল্ট পর্যন্ত আমি বাড়াবো। একবার জেনার কন্ডাক্ট হয়ে গেলে আমি কিন্তু অলওয়েজ আউটপুটে কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজই পাবো। যতই তুমি কারেন্ট বাড়াও কারেন্ট এরকম স্ট্রেট লাইন হয়ে নেমে যাবে। তাহলে আমি দেখো তোমাদেরকে গ্রাফ থেকেও রিপ্রেজেন্ট করিয়ে দেখিয়ে দিলাম, আমি তোমাদেরকে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন করে দেখিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাও দাদা ভালো লেগেছে। তাহলে নেক্সট আমি তোমাদের ট্রানজিস্টরের উপরে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।